আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আজকে তোমাদের কোষের চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো, যেই টপিকের নাম হচ্ছে এন্ডো মেমব্রেন সিস্টেম। প্রথমে তোমরা বলবা যে ভাইয়া বায়োলজি বই তন্ন তন্ন করে পড়েছি, কোনো বই পড়া বাদ নাই, বাজারের 5-6টা বই, কিন্তু আপনার এই এন্ডো মেমব্রেন সিস্টেম এই টার্মটা কোথাও খুঁজে পাই নাই। আপনি কি এটা আবিষ্কার করলেন কিনা? উত্তর হচ্ছে না, আমি আবিষ্কার করি নাই। এই সিস্টেম সম্পর্কে তোমাদের বইয়ে কোষের অধ্যায়ে অনেক বিস্তৃত আলোচনা আছে, বাট এই টপিকের নামটা বইয়ে মেনশন করা নাই। সমস্যাটা হচ্ছে সেইখানে। তো তোমরা অবশ্যই, যদিও তোমরা এন্ডোমেমব্রেন সিস্টেমের নাম শোনোনি, তবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি, লাইসোসোম, ভেসিকল, ভ্যাকিউল, পারক্সিজম, গ্লাইঅক্সিজম, এদের নাম তো শুনেছো। শুধু নাম শুনেই ক্ষান্ত হওনি, এদের গাদা গাদা কাজ তোমরা মুখস্থ করেছো। এবং যখন তুমি দেখেছো যে এদের কাজগুলো মুখস্থ করতে হয়, কোষের অধ্যায়ে এসে দেখতেছো যে গোলজি বডি অমুক তমুক অমুক তমুক কাজ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমুক তমুক কাজ করে, কোনো লজিক নাই, কাজ করে বইয়ে লেখা আছে তাই করে, তখনই তোমার বায়োলজির প্রতি বিরক্তি সৃষ্টি হয়েছে যে বায়োলজি মুখস্থ করতে হয়। বাট আমি যদি এই সিস্টেম ধরে তোমাকে পড়াই, আজকে তুমি দেখবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি, লাইসোসোম পর্যন্ত এদের কোনো জিনিসেরই গঠন বা কাজ মুখস্থের কোনো ব্যাপার না, পুরাপুরি লজিক্যাল জিনিসপাতি এখানে আছে। তো আমি জানি যেহেতু হোয়াইট বোর্ডে ক্লাস নেই, তোমাদের বিরক্তির কারণ একটা হোয়াইট বোর্ড, বাট আমি তোমাকে বলতে পারি ডিজিটাল বোর্ডে করা অনেক ক্লাসের চেয়ে এই ক্লাসটা তোমার জন্য বেশি উপকারী হবে। যদিও হোয়াইট বোর্ডে নিচ্ছি, ডিজিটাল বোর্ড হলে অবশ্যই ভালো, এটা আমি বলবো না আমার ডিজিটাল বোর্ড নেই, আঙ্গুর ফল টক, এটা আমি বলবো না, ডিজিটাল বোর্ড অবশ্যই বেটার। বাট আমার কাছে ডিজিটাল বোর্ড নাই, আমি হোয়াইট বোর্ডেই তোমাদেরকে অনেক সুন্দর মতো প্রেজেন্ট করব, এফোর্ট আমি বেশি দিব। ডিজিটাল বোর্ড হলে এফোর্ট একটু কম দিতাম, হোয়াইট বোর্ড জন্য এফোর্ট বেশি দিতে হচ্ছে আমাকে, যেহেতু আমার কাছে অ্যানিমেশন নাই, আরো বিভিন্ন টুলস নাই। হ্যাঁ, আমি ডিজিটাল বোর্ডে ক্লাস অনেক আগেই নিছি, 2020 সালেই নিছি, বাট আমার পার্সোনাল নাই আর কি, অন্য প্রতিষ্ঠানে নিছি। যাই হোক, আমি জানি যে ওখানে অনেক কম এফোর্ট দিয়ে পড়ানো যায়, বাট হোয়াইট বোর্ডে আমাকে সম্পূর্ণ এফোর্ট এবং মনোযোগ দিতে হয়। তাই আমার মনে হয় আউটপুটটা এখানেই বেটার আসবে। তো তোমরা ওই ডিজিটাল বোর্ড এবং হোয়াইট বোর্ড নিয়ে যদি ঝামেলায় থাকো, কনফিউশনে থাকো, তোমরা খুব গুরুত্বপূর্ণ জিনিস আজকে মিস করে যাবে, আমি আগেই বলে রাখতেছি। এই জিনিস তুমি যদি 2 বছর পরে দেখো, তুমি ভাববা যে আমি কেন এই ক্লাসটা আগে দেখি নাই, কেন আগে দেখি নাই, তোমার কাছে এটাই মনে হবে। তো যারা নতুন আসো, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য। আর সবাই কমপক্ষে 10 মিনিট আমার একটা ক্লাস দেবে, আর যে কোনো ক্লাস 10 মিনিট দেখবা। তোমার যদি মনে হয় ক্লাসগুলো তোমার জন্য এফেক্টিভ হবে, তাহলে বাকি তুমি 10 মিনিট করলে তোমার এমনিতেই মনে হবে যে সব ক্লাসই করা দরকার এই চ্যানেলের। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো জাস্ট 10টা মিনিট আমার জন্য দিতে। 10 মিনিট যে কোনো একটা ক্লাস করো তুমি, জাস্ট 10 মিনিট, তারপর ডিসিশন তুমি নিও তোমার যেটা মনে হয়। তো যাই হোক, এন্ডো মেমব্রেন সিস্টেমে আমরা আসি। সেলের মধ্যে মেমব্রেন থাকে। সেলে কি থাকে ভাইয়া? মেমব্রেন থাকে। আমরা পড়ছি বা পড়বো, সেলের চারদিক দিয়ে মেমব্রেন থাকে। সেলের চারদিকে এরকম মেমব্রেন থাকে, তাই না? সেলের চারদিকে কি থাকে? মেমব্রেন থাকে, যেটাকে বলা হয় সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা, যেটা ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে, সেলের ভিতরেও কিছু মেমব্রেনাস অর্গানেল থাকে, তাদের কি বলা হয়? এন্ডোমেমব্রেন সিস্টেম বা এন্ডোমেমব্রেন অর্গানেল। অর্থাৎ সেলের একটা মেমব্রেন আছে, সেলের ভিতরেও কিছু মেমব্রেনাস বা আবরণময়ী অঙ্গ আছে, তাদের কি বলা হয়? মেমব্রেনাস অর্গানেল। এবং তারা মিলেমিশে তৈরি করে হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে দেখো, এই যে সেলটা আছে, আমরা জানি সেলের আবশ্যকীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের পরেই সেলে দরকার হয় ডিএনএ। দেখো, এই হচ্ছে সেলের ডিএনএ। এখন যেহেতু আমি একটা সুকেন্দ্রিক কোষ আঁকছি, মনে রাখবে এন্ডোমেমব্রেন সিস্টেম শুধুমাত্র সুকেন্দ্রিক কোষেই আছে, প্রাককেন্দ্রিক কোষে কিন্তু এন্ডোমেমব্রেন সিস্টেম নেই। শুধুমাত্র সুকেন্দ্রিক কোষেই এন্ডোমেমব্রেন সিস্টেম পাওয়া যায়। তো এই যে আমি সুকেন্দ্রিক কোষটা আঁকছি, এই সুকেন্দ্রিক কোষে আমরা জানি ডিএনএটা চারদিক দিয়ে আবৃত থাকে। ডিএনএ চারদিক থেকে আবৃত থাকে, এবং এই আবরণের নাম জানি কি ভাইয়া বলতো? এই আবরণের নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন।
এই আবরণের নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তো সুকেন্দ্রিক কোষ অনেক চালাক চতুর বুদ্ধিমান। সে বুদ্ধি করে ডিএনএ কে সম্মান দেখায় এবং তাকে আবরণ দিয়ে আবৃত করে রাখে। এই আবরণটাই পরবর্তীতে তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ায়, কারণ এই আবরণ থেকে সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি কিনা নিউক্লিয়ার মেমব্রেন থেকে সৃষ্টি হয় কি ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম টার্মটাকে আমি যদি ভাঙি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেখো এন্ডোপ্লাজমে যেই রেটিকুলাম, রেটি মানে হচ্ছে জাল, এন্ডোপ্লাজমে যেই জাল থাকে তাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে খেয়াল করো এন্ডোপ্লাজম জিনিসটা কি। এই মনে করো একটা কোষ, কোষের মাঝে ধরে দিলাম নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের আশেপাশের যে অঞ্চল তাকে বলা হয় এন্ডোপ্লাজম। কি বলে তাকে? এন্ডোপ্লাজম। আর নিউক্লিয়াস থেকে দূরবর্তী যে অঞ্চল তাকে বলা হয় একটোপ্লাজম। ঠিক আছে, একটো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামটা শুনে মনে হচ্ছে যে এই জিনিসটা শুধুমাত্র এন্ডোপ্লাজমেই থাকবে, তাই না ভাইয়া? নামে বলা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তো মনে হতেই পারে যে এটা শুধুমাত্র এন্ডোপ্লাজমে থাকবে। বাট এই ধারণাটা কিন্তু সঠিক নয়। কারণ যদিও নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তবে এটা এন্ডোপ্লাজম এবং একটোপ্লাজম দুই জায়গাতেই বিস্তৃত থাকে। এটা কিন্তু বাইরেও বিস্তৃত আছে, মনে রাখবা। এবং দেখবে এটা আমি বানিয়ে বলতেছি না, তোমাদের গাজী আজমল সরি আবুল হাসান স্যারের বইয়ের 21 পৃষ্ঠায় সম্ভবত, যেখানে গোলজি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য লেখা আছে, ওখানে দেখবা, খেয়াল করবা, লেখা আছে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউক্লিয়াস থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত বিস্তৃত হয়। যদিও বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বাট এটা এন্ডোপ্লাজমেও আছে, একটোপ্লাজমেও আছে। বুঝতে পারছো? তাহলে নামে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলেও এটা শুধু এন্ডোপ্লাজমে থাকে এমন না, এটা সব জায়গায় থাকে, কোষের সব জায়গায় বিস্তৃত থাকে। তাহলে দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা সৃষ্টি হবে নিউক্লিয়ার মেমব্রেন থেকে হয়ে প্রথমে এইভাবে এন্ডোপ্লাজমে বিস্তৃত হবে। এন্ডোপ্লাজমে বিস্তৃত হবে। দেখো এন্ডোপ্লাজম মানে নিউক্লিয়াসের কাছাকাছি অঞ্চল। তারপর দেখো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ছড়িয়ে বাইরের দিকেও চলে যাবে। দেখো বাইরের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু আবুল হাসান স্যারের বইয়েও মেনশন করা আছে, বাট একে দেওয়া নাই, আমি একে দেখালাম। তাহলে দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা এন্ডোপ্লাজমেও থাকবে, একটোপ্লাজমেও থাকবে। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বিভিন্ন অংশে ভাগ করা যায় গঠনগতভাবে, বিভিন্ন অংশে ভাগ করা যায় গঠনগতভাবে। যেমন দেখো যেই অংশটা নিউক্লিয়াসের কাছাকাছি আছে সেই অংশকে বলা হয় সিস্টার্নি। কি বলা হয়? বাংলায় লিখি, এটাকে বলা হয় সিস্টার্নি। এটা হচ্ছে সিস্টার্নি। এরা সমান্তরালে থাকে, দেখো একটার সাথে আর একটা প্যারালালি আছে, এবং এদের কোনো শাখা থাকে না। হ্যাঁ, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়, বাট এদের থেকে কোনো ব্রাঞ্চ বের হয় না। এটাকে বলা হয় কি ভাইয়া? সিস্টার্নি। দ্বিতীয় অংশটা দেখো, এই অংশটা নিউক্লিয়াস থেকে দূরে থাকে, এবং এই অঞ্চলটা খেয়াল করো, এটা কিন্তু সমান্তরাল না, এবং এখান থেকে শাখা সৃষ্টি হয়েছে। কি সৃষ্টি হয়েছে ভাইয়া? শাখা সৃষ্টি হয়েছে। এই অঞ্চলটাকে বলা হয় টিবিউস। টিবিউস। তাহলে দেখো যেই অঞ্চলটা নিউক্লিয়াসের কাছে আছে সেটা সিস্টার্নি, আর যেটা দূরে আছে এবং শাখান্বিত হয়ে যাচ্ছে, দেখো শাখান্বিত হয়েছে, সেটা হচ্ছে কি ভাইয়া? টিবিউস। দেখো একটা সিস্টার্নি, একটা টিবিউস। তৃতীয় যে অংশটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে সেই অংশটা কেমন দেখো। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, প্রায়শই এখান থেকে বিভিন্ন অংশ ছিঁড়ে যায়। কি হয়? ছিঁড়ে যায়, এক্সপাঞ্জ হয়ে যায়, অর্থাৎ ফসকার মতো আলাদা হয়ে যায়। মনে করো একটা রুটির দলা থেকে যে কাই যখন বানায়, ময়দার কাই, ওখান থেকে একটা অংশ তুমি ছিঁড়ে নিলা, ওইভাবে আলাদা হয়ে যায়। বা একটা মনে করো কাঁঠাল থেকে, কাঁঠালে একটা কোয়া তুমি উঠায় নিলা বা কোষ উঠায় নিলা খাওয়ার জন্য, সেরকম অনেকটা
এখান থেকেও কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, দেখো এখান থেকে কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, এরকম কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে বাইরে আসে। হ্যাঁ, সিস্টার্নি এবং টিবিউলস থেকে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশকে বলা হয় ভেসিকল। কি বলে? ভেসিকল বলে। বুঝতে পারছে কিনা? এই বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশকে বলা হয় ভেসিকল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তিন রকম গঠন আছে। একটা হচ্ছে সিস্টার্নি, যেটা সমান্তরালে থাকে এবং শাখান্বিত হয় না। একটা হচ্ছে টিবিউলস, আর একটা হচ্ছে ভিসিকল। আমরা সংক্ষেপে সিভিট দিয়ে মনে রাখতে পারি, সিভিট। সিস্টার্নি, ভেসিকল, টিবিউল, সিভিট দিয়ে মনে রাখতে পারি। হ্যাঁ, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা যেখানে তিনটা পয়েন্ট আছে সেখান থেকে প্রশ্ন বেশি আছে আমরা যেহেতু জানি। আচ্ছা, এখন এই সিস্টার্নি, ভেসিকল, টিবিউলস করেটা কি? হ্যাঁ, করেটা কি? এরা প্রথমত দুইটা কাজ করে। একটা হচ্ছে এরা কোষের অন্তবাহক হিসেবে কাজ করে। তো তোমরা প্রশ্ন করতেই পারো, ভাইয়া অন্তবাহক জিনিসটা কি? অন্ত মানে ভিতরে, বাহক মানে বহন করা। কোষের ভিতরে যদি কাউকে বহন করতে চাও, মনে করো, মনে করো একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে তোমার অগ্নাশয়ের মধ্যে, একটু বুঝে মনোযোগ দিয়ে, অগ্নাশয়ে ইনসুলিন তৈরি হয় না ভাইয়া? ইনসুলিন তৈরি হয় পেটের ভিতরে থাকা অগ্নাশয়। এই ইনসুলিনটা অগ্নাশয় থেকে আমাদের সারা দেহে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন রকম কাজ করে, যেমন ব্রেনে যায়, লিভারে যায়, মাসেলে যায়, সব জায়গায় ছড়িয়ে পড়ে। তাহলে দেখো অগ্নাশয়ের কোষের ভিতর যেই প্রোটিনটা তৈরি হয়েছে, সেই প্রোটিনটা যদি, প্রোটিনটা তৈরি হয়েছে কোথায়? রাইবোজোমে। তাহলে মনে করো রাইবোজোমের মধ্যে একটা প্রোটিন তৈরি হয়েছে, অগ্নাশয়ের রাইবোজোমে। এই প্রোটিনটা যদি তোমার ব্রেনে যেতে চায়, তাহলে কি করতে হবে? প্রথমে তো এই জিনিসটাকে কোষ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে ও কোষ থেকে বেরিয়ে আসবে কিভাবে? দেখো, এই প্রোটিনটা যে কাজটা করবে, ও একটা ভেসিকলের ভিতর ঢুকে পড়বে। তারপর এই ভেসিকলটা ওকে এইভাবে এইভাবে নিয়ে আসবে কোথায়? সেলের মেমব্রেনে নিয়ে আসবে। তারপর সেল থেকে ওকে বের করে দিবে। তারপর সেল থেকে বের হয়ে রক্তের মাধ্যমে ও গিয়ে মস্তিষ্কে পৌঁছাবে। বুঝতে পারছি কিনা? তাহলে দেখো, যেই প্রোটিনটা এইখানে তৈরি হলো, সেই প্রোটিনটা সেলের ভিতরের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, মানে পরিবাহিত হয়েছে না, অন্তঃপরিবহন হয়েছে। এই অন্তঃপরিবহনটা ঘটায় ভেসিকল। তাই বলা হয় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্তবাহক হিসেবে কাজ করে, কারণ ভেসিকল তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরই অংশ। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, এটা এটা কোষের কাঠামো তৈরি করে বা কাঠামো ধরে রাখে। এখানে অনেকের একটু কনফিউশন হবে। কনফিউশনটা কি? কনফিউশন হচ্ছে, তোমরা বলবা ভাইয়া আমরা তো পড়ছি কোষীয় কঙ্কাল বলা হয়, সাইটোস্কেলেটন বলা হয়, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট ওদেরকে, যে কোষীয় কঙ্কাল হচ্ছে সাইটোস্কেলেটন। হ্যাঁ, কোষের যে কঙ্কাল সেটা সাইটোস্কেলেটন, বাট কোষের কাঠামো ধরে রাখে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ভাইয়া আপনি বলবেন আর আমরা বিশ্বাস করব? হ্যাঁ, আমি জানি তোমরা বিশ্বাস করবা না। আমি চাইও না তোমরা আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করো বা বইয়ের কথাগুলোকে চোখ বন্ধ করে বিশ্বাস করো। আমি চাই যেটা লজিক্যাল মনে হয় তোমরা সেটাকে বিশ্বাস করো। এখন দেখো, আমি তোমাদেরকে বিশ্বাস করাচ্ছি কিভাবে। দেখো, এই যে তোমরা টিবিউলস গুলো দেখতে পারতেছো, একটা জিনিস খেয়াল করে দেখো, টিবিউলস কিন্তু শাখান্বিত। কেন শাখান্বিত? উদয় শাখান্বিত অযথাই? না, এর পিছনে কারণ আছে। দেখো, মনে করো তুমি একটা অপরাধ করছো, আমি তোমাকে বললাম এই কানে হাত দিয়ে এক পায়ের উপর দাঁড়ায় থাকো, তুমি পারবা? পারবা, কিন্তু এতে তোমার অনেক বেশি কষ্ট হবে। কিন্তু আমি যদি তোমাকে বলি যে না, কানে হাত দাও বাট দুই পায়ের উপরেই দাঁড়ায় থাকো, সমস্যা নাই, তাহলে তুমি সহজেই দাঁড়ায় থাকতে পারবা। তোমার কাঠামোটা সুন্দর মতো দাঁড়িয়ে থাকবে, তাই না? বাট তুমি যদি এক পায়ে দাঁড়ায় থাকতা, হয়তো কিছুক্ষণ পর হেলে পড়ে যাইতা, তাই তো? বাট যখন দুই পায়ে দাঁড়ানোর স্বাধীনতা দিছি, তুমি কিন্তু সুন্দর মতো দাঁড়াতে পারবা। একই কাজ করে টিবিউলস। টিবিউলস শাখান্বিত হওয়ার হইলে কি হয় দেখো, ও কিন্তু খুব সুন্দরভাবে দাঁড়ায় থাকতে পারে। আজকে যদি ওকে এক পায়ে দাঁড়াইতে বলতাম, ও কিন্তু হেলে দুলে যেত ডানে বামে। বাট যখন ও দুই পা, তিন পা, চার পা করে ফেলবে, ওর যে দৃঢ়তা, ওর যে স্টেবিলিটি, সেটা বাড়বে। এবং এটা বাড়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে দেখো, এই কোষটা যদি উপর থেকে ধসে পড়তে চায়, দেখো কোষটা যদি উপর থেকে এরকম কলাস করতে চায়, ধসে পড়তে চায়, তখন এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলা উপরে হাত দিয়ে রাখছে, ও ওটাকে ধসে পড়ার হাত থেকে বাঁচাবে। বুঝো নাই? দুই হাত দিয়ে ধরে রাখছে, এক হাত দিয়ে ধরে রাখলে কিন্তু একদিকে পড়ে যেত। শাখান্বিত হয়ে দুইটা হাত, তিনটা হাত, চারটা হাত করলে সুবিধা হয়েছে কি,
কোষ যখন উপর থেকে পড়ে যেতে চাইবে, যে না পড়ে যাব, তখন কিন্তু তখন কিন্তু কোষকেও আটকায় দিবে যে না তুই পড়ে যেতে পারবি না। ওকে, তাহলে দেখো কোষকে ধসে পড়ার হাত থেকে রক্ষা করে। আবার খেয়াল করো, এমনও হতে পারে যে কোষটা টান খেয়ে র্যাপ আপ করে, মানে র্যাপিং বুঝো তো, র্যাপ আপ করে এরকম করে উপরের দিকে উঠে যেতে পারে। বুঝো নাই যে কোষটা টান খেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, কট করে উপরের দিকে উঠে গেল, র্যাপ আপ। ওই যে বিভিন্ন দোকানের শাটার দেখো নাই, শাটার বন্ধ করে খুলে, ওই শাটার যেভাবে খুলে উপরের দিকে উঠে, একই রকম কোষটাও ঠাস করে উপরের দিকে উঠে যেতে পারে। সেটা থেকেও কোষকে বাঁচাচ্ছে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। খেয়াল করো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু পুরা এলাকায় বিস্তৃত আছে, তাই কোথাও ঠেলা দিয়ে, কোথাও টান দিয়ে, বিভিন্নভাবে কোষের যে কাঠামোটা আছে সেটাকে ধসে পড়তে দেয় না, বা র্যাপ আপ করে উপরে উঠে যেতেও দেয় না, যেভাবে আছে সেভাবে মেনটেন করতে সাহায্য করে। এই জন্য বলা হয় যে কোষের কাঠামো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উপর থেকেও কোষকে ধরে রাখে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে বিভিন্নভাবে কোষকে ওর শেপে রাখে, কাঠামোটা, কোষের যে কাঠামো শেপ সেটাকে মেনটেন করে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বেসিক দুইটা কাজ। এরপর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা দুইটা অঞ্চলে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করি দেখো, তোমরা জেনে থাকবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, যেটাকে বলা হয় অ্যাটাচড রাইবোজোম বা যুক্ত রাইবোজোম। তো রাইবোজোম বেসিক্যালি থাকে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনে, নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে রাইবোজোম লেগে থাকে। এবং আমরা যেহেতু শিখেছি যে নিউক্লিয়ার মেমব্রেন থেকেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম লেগে থাকে, এর গায়েও রাইবোজোম লেগে থাকে। আবার দেখা যায় কিছু কিছু এলাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমটা লেগে নাই, তাদেরকে বলা হয় মসৃণ। তাহলে আমি জিনিসটা দেখাই, যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেসব অঞ্চলে রাইবোজোম লেগে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেসব অঞ্চলে রাইবোজোম লেগে আছে সেসব অঞ্চল কিন্তু স্মুথ না, রাফ, উঁচু নিচু, তাই ওইসব অঞ্চলকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা ইংরেজিতে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে অংশগুলো সৃষ্টি হয়, সেই অংশগুলো দেখা যায় এক পর্যায়ে আর রাইবোজোম ধারণ করে না। রাইবোজোম ধারণ না করলে ওর যে সারফেস সেটা খুব মসৃণ হয়ে যায়, তাই তখন তাকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে খেয়াল করো, এই যে সিস্টার্নিটা আছে, সিস্টার্নি হয় বেশিরভাগ ক্ষেত্রেই রাফ বা অমসৃণ, আর টিবিউলস গুলো হয় মসৃণ, ভেসিকল গুলোও হয় মসৃণ। বুঝতে পারছি? তাহলে দেখো আমরা গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে তিন ভাগে ভাগ করছিলাম, সিস্টার্নি, টিবিউলস, ভেসিকল। আর রাইবোজোমের উপস্থিতির ভিত্তিতে দুই ভাগে ভাগ করতেছি, অমসৃণ আর মসৃণ। এখন এই অমসৃণ আর মসৃণ অংশের কাজ তোমরা অনেক সহজেই বলতে পারবা। কিভাবে বলতে পারবা? যে দেখো, অমসৃণ অংশে রাইবোজোম আছে, আমরা জানি রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি ভাইয়া? প্রোটিন তৈরি করা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে ভাইয়া? প্রোটিন তৈরি করবে। কি করবে? প্রোটিন তৈরি করবে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি প্রোটিন তৈরি করে, তাহলে মসৃণটা কি তৈরি করবে? মসৃণ তৈরি করবে লিপিড, মানে অপ্রোটিন জাতীয় পদার্থ। অপ্রোটিন জাতীয় পদার্থ মানে হচ্ছে লিপিড এবং কার্বোহাইড্রেট, স্টেরয়েড, এই জাতীয় জিনিসপাতি তৈরি করবে হচ্ছে মসৃণ। এখন দেখো, তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, এবং এই জীবনের ভাষা তৈরি করে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, জীবনের ভাষা তৈরি করে, তাই তাকে আর অন্য কোনো কাজের দায়িত্ব দেয়া হয় না। যেমন তোমাদের বাসায় দেখবে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, তাদের মধ্যে যে খুব ভালো লেখাপড়া করে তাকে অন্য কোনো কাজের চাপ দেওয়া হয় না, যে তুই লেখাপড়া করিস ওটাই কর, বাকি কাজগুলো আমরা দেখতেছি। একই রকম এখানেও অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করে, প্রোটিন তৈরি করে, তাই তাকে অন্য কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় না, বাকি সবগুলো কাজ করে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বাকি কাজগুলো কি? বাকি কাজগুলো হচ্ছে, যেমন একটা হচ্ছে ক্যালসিয়ামের ঘনত্ব নিয়ন্ত্রণ। কোষের ভিতর ক্যালসিয়াম আয়নের ঘনত্ব, যে ক্যালসিয়াম কোষের ভিতর বেশি হবে না কমে যাবে, সে ব্যাপারটাও দেখে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মাইটোকন্ড্রিয়ারও এখানে কিছু ভূমিকা আছে যদিও, বাট এটা দেখে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পাশাপাশি হচ্ছে
ডিটক্সিফিকেশন মানে বিষ নিষ্ক্রিয় করা। বিষ নিষ্ক্রিয় মানে হচ্ছে আমাদের কোষের ভিতর যদি কোনো বিষাক্ত পদার্থ ঢোকে সেই পদার্থটাকে নিউট্রাল করে ফেলা, নিউট্রালাইজ করে ফেলা, ধ্বংস করে ফেলা, সেটাও কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে থাকে। কে করে থাকে ভাইয়া? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে থাকে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, দেখি বলো তো বুদ্ধি করে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটাকে কোথায় বেশি পরিমাণে পাওয়া যাবে? দেখো, এক নম্বরে যেসব জায়গায় যেসব জায়গায় প্রোটিন তৈরি হয় সেসব জায়গায় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বেশি পরিমাণে পাওয়া যাবে। যেমন তোমরা পড়েছো অগ্নাশয়, অগ্নাশয়ের মধ্যে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, তারপরে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এরকম বিভিন্ন রকম প্রোটিন তৈরি হয় না ভাইয়া? তাহলে অগ্নাশয়ে আমি কোনটা বেশি পাবো? অগ্নাশয়ে আমি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি পাবো অগ্নাশয়ে। ঠিক আছে, যকৃতে পাবো। আবার দেখো মিউকাস, মিউকাস মানে বুঝো ওই যে আমাদের সর্দি বা কফ, এগুলো হচ্ছে মিউকাস। মিউকাসও কিন্তু একটা প্রোটিন জাতীয় পদার্থ। তোমরা যেমন মাছ মাংস খাও, ডাল খাও, এগুলো যেমন প্রোটিন, তোমার বডি থেকে বের হওয়া মিউকাসও একটা প্রোটিন। এই প্রোটিনকে তৈরি করতে কি দরকার হবে ভাইয়া? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো দরকার হবে। তাহলে আমাদের শরীরের যেসব জায়গায়, যেসব কোষ থেকে মিউকাস তৈরি হয় সেসব কোষের ভিতরেও কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরি করে? লিপিড তৈরি করে। আমাদের শরীরে অনেকগুলো হরমোন আছে যারা লিপিড জাতীয়। যেমন আমাদের যে অ্যাড্রেনাল গ্রন্থি আছে কিডনির উপরে একটা গ্রন্থি থাকে অ্যাড্রেনাল গ্রন্থি, হ্যাঁ? এই মনে করো কিডনি, এর উপরে অ্যাড্রেনাল গ্রন্থি আছে। এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে বিভিন্ন রকম স্টেরয়েড হরমোন রিলিজ হয়, যেমন অ্যাড্রেনোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড। নামগুলো কঠিন লাগতেছে, এগুলো প্রাণীবিজ্ঞানে পড়বা, সমস্যা নাই। তো এই যে কর্টিকয়েড, এরা কিন্তু লিপিড জাতীয় হরমোন। এই লিপিড জাতীয় হরমোন তৈরি করতে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দরকার হয়। তাহলে এই অ্যাড্রেনাল কর্টেক্সে বা অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কি থাকবে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। পাশাপাশি আমাদের যে শুক্রাশয় আছে, শুক্রাশয়ে তৈরি হয় টেস্টোস্টেরন। শুক্রাশয় লিডিক সেল থেকে টেস্টোস্টেরন তৈরি হয়। তাহলে এই টেস্টোস্টেরন কিন্তু একটা লিপিড জাতীয় বা স্টেরয়েড জাতীয় পদার্থ। সেই পদার্থটাও তৈরি করবে হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই আমাদের শুক্রাশয়ে কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাওয়া যায়। তৃতীয় পয়েন্ট হচ্ছে বিষ নিষ্ক্রিয়করণ। আমাদের শরীরে বিষ নিষ্ক্রিয় করে কে? মনে করো তুমি একটা বিষাক্ত পদার্থ খেয়ে ফেলছো, এটা আমাদের শরীরের কোন অঙ্গ ধ্বংস করে বলতে পারো? আমরা যখন পোস্টমর্টেম করছিলাম থার্ড ইয়ারে ফরেন্সিক মেডিসিনে, তখন বিষ খেয়ে যেসব রোগী আসছে, মনে করো ওপিসি, কি মানে কীটনাশক বা হারপিক, এরকম বিষ যখন খেয়ে আসে, তার পেট কাটলে দেখা যায় তার ভিতরে হচ্ছে লিভারটা নীল হয়ে গেছে বা লিভারটের অবস্থা খারাপ। কারণ কি? যখনই সে বিষাক্ত পদার্থটা খেয়েছিল তখন তার লিভার সেই বিষের বিরুদ্ধে ফাইট করছে, লিভার মারামারি করছে বিষের বিরুদ্ধে। এটা দেখো, আমাদের শরীরে কোনো বিষাক্ত পদার্থ ঢুকলে ওটার এগেনস্টে মেইনলি কাজটা করে কে? লিভার। তাহলে বিষ নিষ্ক্রিয় করার যে অস্ত্র মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাকে কোথায় পাওয়া যাবে? লিভারে পাওয়া যাবে। বিকজ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বিষ নিষ্ক্রিয় করতে পারে। বুঝতে পারছি? হ্যাঁ, কোথায় কোথায় কেন কেন পাওয়া যাবে। আচ্ছা, একটু ক্লিয়ার সবার কাছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপার স্যাপার, সিস্টার্নি, টিবিউলস, ভেসিকল। এখন একটা জিনিস আমি তোমাদের একটু বলবো, যেটা সম্পর্কে তোমরা অনেকেই হয়তো পরিচিত আছো, সেটা হচ্ছে নিসলস দানা। নিসলস দানা, এই নিসলস দানার নাম যারা শুনো নাই তারা শুনে রাখো। এটা পাওয়া যায় নিউরনে। আমরা যে নিউরন পড়ছিলাম, এই হচ্ছে নিউরন। নিউরনের মধ্যে এটা হচ্ছে সেল বডি, এটা হচ্ছে অ্যাক্সন, ডেনড্রন, এদিকে ডেনড্রন। তো নিউরনের মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের পাশাপাশি কিছু দানা থাকে। কি থাকে ভাইয়া? দানা থাকে। তো আমরা পড়ছি নিসলস দানা। এই দানা কি দিয়ে তৈরি? বালু দিয়ে, মাটি দিয়ে, কি দিয়ে তৈরি? ইট দিয়ে, কি দিয়ে তৈরি নিসলস দানা বলতে পারবা? নিসলস দানা, এই নিসলস দানা কিন্তু আসলে রূপান্তরিত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছো? অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রয়োজন ভেদে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন আমরা এখানে পড়তেছি সিস্টার্নি, এখানে পড়তেছি টিবিউলস, এখানে পড়তেছি ভেসিকল। একই রকম ভাবে একটা রূপান্তরিত অবস্থা আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, যেটা হচ্ছে নিসলস দানা। এবং সেই নিসলস দানাকে পাওয়া যায় আমাদের নিউরনে। তাহলে নিউরনে যে নিসলস দানা পাওয়া যায় সেটা কিন্তু প্রকৃতপক্ষে কি? সেটা প্রকৃতপক্ষে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ এবং গঠন।
আমি একটু বই থেকে দেখে নেই কিছু বাদ পড়লো কিনা, আশা করি বাদ পড়ে নাই। হুম, ঠিক আছে, সবকিছুই দেখাই দিছি। তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। যদি ক্লাসটা তোমাদের কাছে এফেক্টিভ মনে হয়, একটা অনুরোধ থাকবে। অনেকেই বলো যে ভাইয়া আপনি পড়ান মোটামুটি ভালো, কিন্তু আপনার হাইপ একেবারেই নাই। তা আমি বিশ্বাস করি হাইপ টাইপ এগুলো ন্যাচারালি তৈরি হয় ভালো। আমি জোর করে বিভিন্ন রকম লেম মার্কেটিং করে হাইপ তৈরি করতে চাই না। তোমাদের যদি মনে হয় যে হাইপ থাকা দরকার, মানে অনেকেই বলতেছে আর কি, তোমরা জাস্ট একটা কাজ করতে পারো, এই ভিডিওটা তোমার ফেসবুকের টাইমলাইন থেকে শেয়ার করার দরকার নেই। বিকজ তুমি কেন আমার ক্লাস দিয়ে তোমার টাইমলাইনটা ডিস্টর্ট করবা? তার চেয়ে তুমি মেসেঞ্জারে বা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে জাস্ট একজন ফ্রেন্ডের সাথে, যেই ক্লাসটা দেখতেছো এই পর্যন্ত, জাস্ট একজন ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করবা। জাস্ট একজন ফ্রেন্ডের সাথে, বেশি না, জাস্ট একজন ফ্রেন্ডের সাথে এই ভিডিওটা শেয়ার করবা। তাহলে আমি তোমাদের দ্বারা অনেক বেশি উপকৃত হব এবং কৃতজ্ঞ থাকবো। তো এটাই তোমাদের কাছে অনুরোধ, যে জাস্ট একজন ফ্রেন্ডের সাথে ক্লাসগুলো শেয়ার করবা। তো আজকে আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখালাম। নেক্সট ক্লাসে এই ছবির উপরেই আমি বাকি অঙ্কগুলো দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে আবার।